প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা নিজ নিজ অবস্থানে সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি অনলাইন ক্লাসে তোমাদের সাথে উপস্থাপনায় আছি। তোমরা যে যেখান থেকে আমার এই অনলাইন ক্লাসটি দেখবা, তাদের সবাইকে আমি স্বাগতম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমার পরিচয় পর্বে আমি মোহাম্মদ আইনুল হক, সহকারী প্রধান শিক্ষক, মুসলিফুজা ইউসুফ আলী স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমার পাঠের বিষয় হচ্ছে নবম শ্রেণীর গণিত বিষয়ে সূচক অর্থাৎ এক্সপোনেন্টস। এই সূচক এর মাধ্যমে আমরা বড় বড় বা ছোট ছোট সংখ্যাকে বা রাশিকে অতি সহজেই সমস্যার সমাধান করতে পারি। এমনকি বৈজ্ঞানিক সংখ্যাগুলোকে বা আদর্শ রূপে সেগুলোকে প্রকাশ করতে পারি। প্রথমে জানব যে সূচক কি। সূচক বলতে আমরা বুঝব কোনো একটি সংখ্যা বা রাশির একটি ভিত্তি এবং তার উপর যে আমরা এমনিতে বলে থাকি ঘাত, পাওয়ার বা শক্তি, যে ঘাত বা পাওয়ার বা শক্তিটা আমরা লিখে রাখি বা লিখি, সেটাকে আমরা গণিতের ভাষায় সূচক করি। যেমন 3 গুণিত 3 গুণিত 3। এখানে আমরা দেখতে পাচ্ছি 3 সংখ্যাটি একাধিকবার ক্রমিকভাবে গুণ অবস্থায় আছে। এখানে এইভাবে যদি বারবার 3 গুণ 3 গুণ 3 লিখতে থাকি, তাহলে একই সংখ্যা অনেকবার আমাদের লিখতে হবে এবং এখানে লিখতে গিয়েও আমাদের অনেক বিরক্তকর মনে হবে। এই জন্য আমরা একই সংখ্যা বা রাশিগুলোকে ক্রমিকভাবে যদি লিখি, তাহলে সেটিকে আমরা সূচক আকারে প্রকাশ করতে পারি। তো বন্ধুরা, তোমরা একটু খেয়াল করো, এই 3 গুণিত 3 গুণিত 3 এটাকে আমরা সূচকের আকারে যদি লিখতে যাই, তাহলে লিখব 3 পাওয়ার 3। অর্থাৎ এখানে আমরা বুঝছি যে 3 ক্রমিকভাবে 3 বার গুণ আছে। এই জন্য 3 উপর আমরা পাওয়ার বা সূচক ব্যবহার করেছি বা ঘাত ব্যবহার করেছি 3। অনুরূপভাবে যদি আমরা 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 এইভাবে লিখি, তাহলে এখানে কি লিখতে পারি বন্ধুরা? টু দি পাওয়ার 4। অর্থাৎ 2 এখানে ক্রমিকভাবে 4 বার গুণ আছে, এই জন্য এখানে আমরা লিখতে পারি টু দি পাওয়ার 4। বাহ, খুব সুন্দর তোমরা বলতে পারছো। তাহলে এবার আরেকটু আমরা যদি এগিয়ে যাই, a গুণিত a গুণিত a গুণিত ডট ডট, এইভাবে যদি আমরা a কে n সংখ্যক বার লিখি, তাহলে এটি সমান কত লিখতে পারবো বা এটিকে সূচক আকারে প্রকাশ করলে আমরা কি লিখবো বন্ধুরা? একটু খেয়াল করো তো। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে a রাশিটি n সংখ্যক বার আছে। তাহলে এখানে আমরা এটিকে সূচক আকারে প্রকাশ করব a টু দি পাওয়ার n।
তাহলে বন্ধুরা এবার আমরা একটু খেয়াল করি যে এখানে সূচক কোনটিকে বলবো আর ভিত্তি কোনটিকে বলবো। এখানে একটু তোমরা লক্ষ্য করো, এই যে আমরা এর উপর ঘাত n লিখেছি বা পাওয়ার n লিখেছি, এটাকে যা যে রাশি বা যে সংখ্যার উপর আমরা ঘাত বা শক্তি ব্যবহার করব সেটিকে বলা হয় ভিত্তি, সেটিকে বলা হয় ভিত্তি। আর ভিত্তির উপরে যে সংখ্যা বা রাশিটি থাকবে সেটিকে বলবো আমরা সূচক, সেটিকে বলবো আমরা সূচক। আশা করি বন্ধুরা তোমরা নিশ্চয় ভিত্তি এবং সূচক বুঝতে পেরেছ। এখন আমরা এই ভিত্তি এবং সূচক সম্বলিত কতিপয় সূত্র আছে, যে সূত্রগুলোর সাহায্যে আমরা এই সূচক অনুসরণী বা প্রশ্নমালার গাণিতিক সমস্যা সমাধানে আমাদের সাহায্য করবে। এবার আমরা কিছু সূত্র একটু খেয়াল করি বন্ধুরা। এখানে আমি কয়েকটি সূত্র উল্লেখ করেছি, একটু তোমরা খেয়াল করো। প্রথমে লেখা আছে a belongs to r। আমরা সাধারণত গণিতের ক্ষেত্রে r কে আমরা রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যার সেট হিসাবে চিনি, এবং n, n belongs to m। এখানে বড় হাতের n-টি m অক্ষরটি দ্বারা আমরা স্বাভাবিক সংখ্যার সেটকে বোঝাই। তাহলে আমরা প্রথম সূত্র এক লিখেছি a to the power m into a to the power n, অর্থাৎ একই ভিত্তি যদি একাধিকবার গুণ থাকে এবং তাদের যদি ঘাত বা সূচক থাকে, তাহলে একই ভিত্তি বারবার না লিখে আমরা একবার লিখে তার উপরে ইনটুর জন্য সূচকগুলোকে যোগ আকারে লিখব। এখানে লক্ষণীয় যে বাম পাশে a to the power m into a to the power n গুণ আকারে থাকার কারণে যদি একটি ভিত্তির উপর পাওয়ারগুলো সূচকগুলো যোগ হয়, তাহলে বিপরীত ক্রমে আমরা বুঝতে পারছি যে a to the power m plus n কে যদি আবার আমরা বিশ্লেষণ করি তাহলে বাম পক্ষের রাশির মতো আমরা পেয়ে যাব। দুই নম্বরে খেয়াল করি বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি একই ভিত্তি ভাগ অবস্থায় রয়েছে, সেক্ষেত্রেও একটি ভিত্তি বসিয়ে আমরা লব রাশির ঘাত বা সূচক থেকে হর রাশির সূচক বা ঘাতকে আমরা মাইনাস আকারে লিখব। কিন্তু এখানে আমাদের একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, এই ক্ষেত্রে লব হরের সূচকগুলো সমান হতে পারে, আবার লবের সূচকটি হরের সূচক অপেক্ষা বড় হতে পারে। কিন্তু যদি কোনো ক্রমে দেখা যায় যে হরের সূচকটি লবের সূচক অপেক্ষা বড়, সেই ক্ষেত্রে আমরা লিখব 1/a to the power n minus m। যখন আমরা লিখে রেখেছি কন্ডিশন m is greater than m। 3 নম্বর সূত্র দেখছি বন্ধুরা যে ab গুণ আকারে রয়েছে আমাদের এবং তাদের ঘাত হচ্ছে n। এই ক্ষেত্রে তোমরা আগে জেনেছো পূর্বের শ্রেণীতে, সেটিকে আমরা বিশ্লেষণ করলে a to the power m into b to the power n পাই। 4 নম্বর সূত্রে আমরা দেখতে পাচ্ছি a/b পাওয়ার n। এখানে আমরা a to the power m divided by b to the power n। এখানে আমাদের কন্ডিশন থাকবে হর b এই রাশিটি কখনো 0 হবে না। 5 নম্বর সূত্রে আমরা লক্ষ্য করছি যে ভিত্তির ঘাতের ঘাত, অর্থাৎ a to the power m, এখানে m সূচক আছে, তার উপরে আরো একটি ঘাত বা সূচক আছে n। সেই ক্ষেত্রে আমরা আগেই থেকে জানি যে পাওয়ারগুলো বা ঘাতগুলো কি হয়, গুণ হয়ে যায়, অর্থাৎ a to the power mn।
শূন্য সূচকের ক্ষেত্রে আমরা জানি কোনো ভিত্তির উপর যদি ঘাত শূন্য হয় তাহলে তার মান হয় 1। সেই ক্ষেত্রে আমাদের কন্ডিশন থাকবে ভিত্তি কোনো সময়ের জন্য শূন্য হবে না। 7 নম্বরে দেখতে পাচ্ছি আমরা ঋণাত্মক একটি সূচক, ভিত্তি এর উপর ঋণাত্মক n আছে অর্থাৎ -n। সেই ক্ষেত্রে আমরা লিখছি 1/n। আমাদের কন্ডিশন থাকছে a is not 0, n belongs to n। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে কয়েকটি আরো কিছু সূত্র আছে আমরা সামনে গাণিতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে ওই সূত্রগুলো আমরা লিখে ফেলব। এখন আমরা এই সূচকের সূত্রগুলোর সাহায্যে কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে আজকে আমরা সূচক অনুসরণের হচ্ছে 4.1 অনুসরণী 4.1। এই 4.1 অনুসরণে আমরা কয়েকটি গাণিতিক সমস্যা করব। বন্ধুরা তোমরা একটু বইয়ের দিয়ে খেয়াল করো। 1 নম্বর যেটি দেওয়া আছে সেটি সরল করে দেওয়া আছে। এখানে লেখা আছে 1 নম্বর সমস্যার ক্ষেত্রে 7/3 বা সূচক 3 গুণিত আমাদের দেওয়া আছে 7 ঋণাত্মক বা মাইনাস সূচক 3 ডিভাইডেড বাই লেখা আছে আমাদের 3 গুণিত 3 পাওয়ার মাইনাস সূচক -4। এই গাণিতিক সমস্যাটিকে আমরা সরলে রূপান্তরিত করব বা সমাধান করব। আমরা দেখতে পাচ্ছি লবের ক্ষেত্রে 7, খেয়াল করো বন্ধুরা, 7 এর উপর সূচক 3 গুণিত 7 এর উপরে সূচক -3, তাহলে 7 ভিত্তি একই, এই জন্য আমরা একটি ভিত্তি 7 লিখব এবং 7 ভিত্তিগুলো গুণ আকারে ক্রমিকভাবে গুণ আকারে থাকার কারণে তাদের সূচকগুলোকে আমরা যোগ আকারে লিখব। তাহলে 3 প্লাস, যেহেতু এখানে সূচকে -3 আছে এই জন্য সূত্রের এটা প্লাস, আর সেখানে মাইনাস থাকার কারণে এখানে আমরা লিখব -3। হর রাশিটা আমরা একইভাবে লিখতে পারি 3 এর উপর এখানে প্রথমে যেহেতু কোনো সূচক নেই তাহলে ধরে নিব যে এখানে আমাদের 1 আছে, তাহলে 1 প্লাস -4। তাহলে কি দাঁড়ায় বন্ধুরা, খেয়াল করো একটু, 7 3 প্লাস মাইনাসে -3 ডিভাইডেড বাই 3 1 প্লাস মাইনাসে -4, তাই না বন্ধুরা? আচ্ছা, এবার আমরা বাকিটা দেখি কি হয়। দেখা যাচ্ছে 7 পাওয়ার 3 প্লাস আর 3 মাইনাস, তাহলে প্লাস মাইনাসে যদি বাতিল হয়ে যায় 0 হয়ে যায় তাহলে আমরা পাবো এখানে 7 পাওয়ার 0। তারপরে নিচে হররাশিতে পাবো 3 পাওয়ার, যেহেতু মাইনাস সংখ্যাটি বড় অর্থাৎ -4 আর +1 আছে এই জন্য আমরা বিয়োগ করে পাবো -3। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সূত্রে একটু আগে খেয়াল করেছি যে কোনো ভিত্তির উপর যদি শূন্য সূচক হয় তাহলে তার মান দাঁড়ায় 1। তাহলে 7 এর উপর যেহেতু আমার এখানে শূন্য সূচক, তাহলে শূন্য সূচকের মান আমরা পাবো 1। আর একটু খেয়াল করি নিচে আমাদের 7 নম্বর সূত্রে আমরা যে ঋণাত্মক সূচক ব্যবহার করেছি, এই ঋণাত্মক সূচকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি a to the power -n equal to 1 by a to the power n। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে কি লিখতে পারি, 3 মাইনাস সূচক 3 আছে, তাহলে এটাকে আমরা কি লিখব, এটাকে আমরা তাহলে একইভাবে লিখতে পারি 1 by 3 পাওয়ার বা সূচক 3। এটুকুকে যদি
যদি আমরা সমাধান করি তাহলে লিখতে পারি সরলের নিয়ম অনুসারে 1 ভাগ লাইনটি হয়ে যায় গুণ, আর গুণ হতে গেলে হরের সমস্ত রাশিটি ব্যস্তকরণ হয়ে যায়, অর্থাৎ 3 কিউব চলে যাবে লবের রাশিতে আর লবের রাশি 1 চলে আসবে হরে। তো এটিকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখতে পাই 3 কিউবের মান কত দাঁড়ায় বন্ধুরা? 27। অর্থাৎ 3 কিউব বলতে আমি যে একটি উপরে উদাহরণ দিয়েছিলাম প্রথমে যে 3 গুণিত 3 সমান কত লিখেছিলাম? যে 3 কিউব। তাহলে 3কে যদি আমরা গুণ করি তাহলে 3 3 9 আর 3 9 27। সেই ক্ষেত্রে আমরা এই 3 কিউব সমান 27 অর্থাৎ 27 লিখেছি। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের 1 নম্বর যে গাণিতিক সমস্যাটা ছিল সূচকের সরল করার জন্য, তার আমরা উত্তর পাইলাম 27 অর্থাৎ 27। এটাই অ্যান্সার। বন্ধুরা তোমরা একটু খাতায় লিখে নাও এবং বাড়িতে এইভাবে সূচক সম্বলিত রাশিগুলো গাণিতিক সমস্যার সমাধান করবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি আরেকটি তোমাদের এই সূচক সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান করে দেখাবো। বন্ধুরা তোমরা বইয়ের আরেকটি অংশ খেয়াল করো, যেমন আমাদের এখানে 3 নম্বরে একটি গাণিতিক সমস্যা আছে। এই সমস্যাটি আমরা একটু খেয়াল করি। অনুশীলনী 4.1-3 নম্বর। এখানে আমাদের যে সমস্যাটি লিখেছে আমরা এই মাইনাসটিকে ইনভার্সও বলতে পারি। 2 ইনভার্স 1 প্লাস লেখা আছে আমাদের 5 ইনভার্স 1 ব্র্যাকেটের উপর আবার ইনভার্স দেওয়া আছে, ইনভার্স 1 ডিভাইডেড বাই হরের রাশিটিতে আমাদের হরে আমাদের এখানে কোনো রাশি দেওয়া নেই। এই ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা আমরা দুইভাবে কাজটি করতে পারি, এটা আমাদের সুবিধা মতো। যদি আমরা প্রথমেই মনে করি যে ব্র্যাকেটের রাশিটিকে আমরা মনে মনে একটি রাশি ধরে ফেলি, আর ব্র্যাকেটের উপরে এই যে ঋণাত্মক -1 আছে অর্থাৎ ঋণাত্মক সূচকটিকে প্রথমে ব্যবহার করি, সেটাও করতে পারি। আবার যদি আমরা মনে করি যে ব্র্যাকেটের ভিতরে যে রাশিটি আছে এই রাশিগুলোর উপরে যে ঋণাত্মক সূচক ব্যবহার করা হয়েছে, প্রথমে আমরা ব্র্যাকেটের ভিতরে রাশিগুলোকেও আগে ভাঙিয়ে নিতে পারি। এটি তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারো। আমি প্রথমে ব্র্যাকেটের উপরে যে ইনভার্স ব্যবহৃত আছে সেটাকে আমি ভাঙাইলাম। তাহলে ব্র্যাকেটের উপরে যেহেতু ইনভার্স দেওয়া আছে 1, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি 1/2 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 1। এবার যেহেতু আমাদের হরের রাশিতে আমাদের ইনভার্স আছে, সেক্ষেত্রেও পুনরায় আমরা হরের অংশগুলোকে ইনভার্সের রাশিগুলোকে সূচক আকারে প্রকাশ করলে পাবো 1/2 প্লাস 1/5। এখন দেখা যাচ্ছে যেহেতু হরের রাশিতে আমাদের কিছু ভগ্নাংশের যোগ চলে এসেছে, সেহেতু আমরা পূর্বে জেনেছি যে ভগ্নাংশের হরগুলো যোগ করতে গেলে আমাদের লসাগু করতে হয়। এই জন্য আমরা হরের ক্ষেত্রে 2 এবং 5 এর লসাগু হবে 10। 10কে যদি আমরা প্রথম ভগ্নাংশের হর 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো 5 প্লাস চিহ্ন আছে প্লাস দিলাম। 5 দিয়ে যদি লসাগুকে আমরা ভাগ করি 10কে তাহলে পাবো 2। তাহলে বন্ধুরা আমরা এটাকে যদি যোগ করে ফেলি তাহলে কি দাঁড়ায় 5 যোগ 2 প্লাস 2 তাহলে 7/10। এটিকে আমরা লিখলে 1 গুণিত 10/7, তাহলে আমাদের অ্যান্সার দাঁড়ায় 10/7। এটি আমাদের অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা
আশা করি তোমরা আমি যে দুইটি সূচক সম্বলিত গাণিতিক সমস্যার সমাধান করে দেখালাম তোমরা বুঝতে পেরেছো। বাড়িতে তোমরা এই অনুশীলনী সূত্রগুলোকে অনুসরণ করে যদি সমস্যার সমাধানে চেষ্টা করো তাহলে অবশ্যই তোমরা সেগুলো সমাধান করতে পারবে, এটি আমার বিশ্বাস। তো তোমরা বাড়িতে আরও কয়েকটি অঙ্ক নিয়ে কাজ করবে, সেটি বাড়ির কাজ হিসেবে আমি তোমাদের রাখছি। তোমরা একটু খাতায় লিখে নাও বাড়ির কাজ। তোমরা বাড়িতে 5 নাম্বার এবং 4 নাম্বার 4 এবং 5 এই দুইটি অঙ্কের সমাধান করার চেষ্টা করবে। আমি সামনের দিনে সূত্রের আলোকে বাকি সমস্যাগুলো সমাধান করে দেখাবো, যেহেতু আমাদের হাতে সময় স্বল্প। এই জন্য আজকের মতো আমি এখানেই ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে ধন্যবাদ।